আসসালামু আলাইকুম। বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা থানায় গিয়ে যে ভুলটি করি, সবচেয়ে বেশি ভুল করি কোনো একটি ঝামেলা বা কোনো একটি বিষয় নিয়ে যখন থানায় আমরা যাই, তখন আমরা আসলে জানি না এই বিষয়টি কি জিডি করব নাকি মামলা করব। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে আমরা জিডি এবং মামলা এই দুইটার পার্থক্য এবং কোন কোন বিষয় জিডি হবে, কোন কোন বিষয় মামলা হবে, এই জিনিসগুলো জানি না। এবং মামলাটা কিভাবে করব, জিডিটা কিভাবে করব, পদ্ধতিটি কি, এবং কোন ধরনের টাকা পয়সা লাগে কিনা, বা কার মাধ্যমে, কিসের মাধ্যমে, কোন কোন বিষয়গুলো আমরা জিডি বা মামলা উল্লেখ করতে পারি, এই জিনিসগুলো আমাদের ধারণা নেই। আমাদের ধারণা না থাকা অপরাধ না, কিন্তু ধারণা শিখিয়ে না না নেওয়া হচ্ছে আপনার অপরাধ। তো এই বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে বলে রাখি, মনে কষ্ট নেবেন না, দয়া করে যারা 1 সেকেন্ডে 10 বার মুভ করেন তারা দয়া করে ভিডিওটা দেখবেন না। ভিডিওটি আপনি বিষয়গুলো বুঝতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। আশা করি আপনাদের কাজে লাগবে। দেখুন, আমরা থানায় গিয়ে বলি যে আমার এই বিষয়টি মামলা করেন, তখন পুলিশ অফিসার বলে না আপনি একটু জিডি করেন। বা আপনি বললেন যে আমি একটা ঝামেলা পড়েছি, এটা একটা জিডি করেন। পুলিশ অফিসার বলল যে না, জিডি না, আপনি কি অভিযোগ দায়ের করেন। তো তখন আমরা একটা ভুল বুঝাবুঝি হয়ে যায় পুলিশ অফিসারের সাথে, এবং পুলিশ অফিসার নিয়ে আমাদের ভিতরে এক ধরনের সন্দেহ তৈরি হয়ে যায়। এর কারণ কি জানান? কারণ হচ্ছে আমাদের না জানার কারণে। পুলিশিং জীবনে এরকম অনেক ঘটনা দেখেছি, বোঝানোর পরেও আসলে অনেকে বোঝে না। ওরা বলে যে না, অমুক ভাই তো বলেছে এটা জিডি হবে, অমুকে তো আমাকে বলে দিয়েছে এটা মামলা হবে। তো বললাম, যখন জিজ্ঞেস করি উনি ওনার ব্যাকগ্রাউন্ড কি, উনি কি করেন, তো দেখি যে ওনার ব্যাকগ্রাউন্ডে আইন বিষয়ে কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতাই নাই। তারপর ওই যে ভাইয়ে বলেছে, পুলিশ অফিসার যিনি আইন সম্পর্কে জানেন, যিনি থানাতে যিনি দায়িত্বে আছেন, অনেক মানুষ এরপর তার কথা বিশ্বাস করতে চায় না। এটার কারণ হচ্ছে আমাদের না জানার কারণে। এই জন্য আপনাকে অবশ্যই জানতে হবে মামলা, এজাহার, এফআইআর এই জিনিসগুলো একই ধরনের কথা। আর জিডি বা জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি, তারা প্রথমেই জানেন যে কোন কোন বিষয়গুলো আপনি জিডি ভুক্ত হবে। 1 নাম্বার মনে রাখবেন, হারানো। হারানো বলতে আপনার সার্টিফিকেট হারিয়েছে, ড্রাইভিং লাইসেন্স হারিয়েছে, পাসপোর্ট হারিয়েছে, মোবাইল হারিয়েছে, বা আপনার মনে করেন যে জমির দলিল হারিয়েছে, ফর্সা হারিয়েছে, বা কোনো অফিসের চাবি হারিয়েছে, যত ধরনের ল্যাপটপ হারিয়ে গেছে, ও যত ধরনের হারানো বিষয় আছে, এগুলো সবগুলো জিডি হবে। মনে রাখবেন, সবগুলো জিডি হবে। দ্বিতীয়ত, কোনো মানুষ নিখোঁজ হয়েছে, হারিয়ে গিয়েছে, আপনার বনবৃদ্ধ কোনো শিশু হারানো গিয়েছে, ওই বিষয়টা জিডি মুক্ত হবে। এরপরে দেখেন, কেউ যদি আপনাকে হুমকি দেয়, সেটা সামাজিক মাধ্যম, ফেসবুক বা ইউটিউব বা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যে কোনো মাধ্যমে বা সরাসরি হুমকি দেয়, সেটা জিডি মুক্ত হবে। অথবা কেউ আপনাকে ফেসবুকের মাধ্যমে কোনো একটা হয়রানিমূলক বার্তা দিয়েছে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, এটা জিডি মুক্ত হবে। এটা আপনি জিডিতে নথিভুক্ত করে রাখতে পারেন। এরপরে দেখেন, কোনো ভাড়াটিয়া ভাড়াটিয়া বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু মালামাল রেখে গেছে, এই বিষয়টা আপনি জিডি মুক্ত করে রাখতে পারেন। কারণ এটা ভবিষ্যতে বা কোনো ধরনের সমস্যা হতেও পারে। আপনি একটি ব্রিফকেস রাস্তায় পেয়েছেন, আপনি থানায় গিয়ে জিডি করে রাখতে পারেন যে এই জিনিসটা আমি পেয়েছি। কারণ ধরেন আপনার গবাদি পশু হারিয়ে গিয়েছে, জিডি করতে পারেন। এরপরে আপনি কোথাও কারোর সাথে কথা তর্কাতর্কি হচ্ছে, মনে হচ্ছে ভবিষ্যতে এটা খারাপ হবে, খারাপের দিকে যাবে, জিডি করুন। আপনার দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে এসে কেউ ভয় ভীতি দেখাচ্ছে, আপনি এটা জিডিভুক্ত করে রাখতে পারেন। এই যে থানা এলাকার ভিতরে যত ধরনের রেকর্ড করার মতো ঘটনা আছে, সবগুলো জিডিভুক্ত হবে। কোথাও দুর্ঘটনা ঘটেছে, সেটা জিডিভুক্ত হচ্ছে। বা থানার কোনো পার্টি, কোনো টিম ডিউটিতে যাচ্ছে, সিসি মূলে বা যে কোনো ভাবে হোক, সেটাও জিডিভুক্ত হয় কিন্তু। অথবা আপনার থানাটি কখন পতাকা উত্তোলন হলো, থানা কখন পরিষ্কার করা হলো, জিডি কখন খোলা হলো, এই সকল বিষয় কিন্তু জিডিভুক্ত। অর্থাৎ এই যে বিষয়গুলো বললাম, এগুলো কিন্তু কোনোটাই আমলযোগ্য না। অর্থাৎ পুলিশের ভাষা বলে কগনাইজেবল অফেন্স। এগুলো সবগুলো হলো অধর্তম। অর্থাৎ এগুলোর মাধ্যমে আপনি বড় ধরনের কোনো ক্ষতি হন নাই, আর্থিক বা শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হন না, বিশেষ করে আর্থিক বড় ধরনের ক্ষতি। আপনি কথা তর্কাতর্কি হয়েছে, একটু ঠেলাঠেলি হয়েছে, বা নীলাফোলা হালকা জখম হয়েছে, ছোট একটা ঘুষি দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু জিডি হবে, মামলা হবে না। তাহলে মামলা কোনগুলো হবে? মামলা হবে, ধরেন আপনার ঘর চুরি হয়েছে, মোবাইলটা কেউ ছিনতাই করে চুরি করে নিয়ে গেছে, ল্যাপটপ, কম্পিউটার কেউ চুরি করে নিয়ে গেছে, ঘরের দলিল, ঘরের ভিতরে ঢুকে কেউ আপনার দলিল, আপনার প্রয়োজনীয় সার্টিফিকেট ছিনতাই করে নিয়ে গেছে, তখন হবে মামলা। প্রথমেই বলছে হারানো হলে হবে,
জিডি। আর যখন এগুলো হয়ে যাবে যে চিন্তায়, জোর করে নিয়ে যাওয়া, জবরদস্তিমূলক নিয়ে যাওয়া, চুরি করে নিয়ে যাওয়া, এই শব্দগুলো উল্লেখ করলো, কিন্তু তখন আবার এই বিষয়গুলোই আবার মামলা হয়ে যাবে। যে বিষয়গুলো জিডি, এই বিষয়গুলোকে আপনি যখন চুরি, চিন্তায় বা জোর জবরদস্তি এই শব্দগুলো উল্লেখ করেন এগুলোর সাথে, তাহলে কিন্তু এটা আবার মামলার বিষয়বস্তু হয়ে যাবে। এরপর দেখেন মামলার আর কি কি হতে পারে। ডাকাতি, কেউ ডাকাতি করলো, খুন করলো, বড় ধরনের জখম করলো মারামারিতে, আপনার মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, রক্তাক্ত করেছে, আপনার টাকা ছিনতাই করে নিয়ে গিয়েছে, আপনার কোনো মানুষকে অপহরণ করে নিয়েছে। একটা হচ্ছে মানুষ হারিয়ে যাওয়া, আর একটা হচ্ছে মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া। দুটা, অপহরণ যখন হবে তখন হবে মামলা। তাহলে দেখুন এই যে কথাগুলো বললাম, ডাকাতি, চুরি, চিন্তাই বা কোনো নারীকে দর্শন, কোনো নারীকে এসিড নিক্ষেপ করা, বা আপনার ঘর ভেঙে আপনাকে ক্ষতিগ্রস্ত করা, এই জিনিসগুলো হচ্ছে মামলা, এবং এগুলোকে বলা হয় কগনিজেবল বা আমলযোগ্য অপরাধ। এই জিনিসগুলো সবগুলা যা বললাম এগুলো আমলযোগ্য অপরাধ, এগুলোর জন্য হবে মামলা, এফআইআর। আর এই এফআইআর বা মামলা করার জন্য আপনাকে প্রথমে একটা এজাহার দাখিল করতে হবে, অর্থাৎ অভিযোগ বা অভিযোগ পত্র থানায় অফিসার ইনচার্জ বরাবর দাখিল করতে হবে। এখন এই এজাহারটা দাখিল করার পরে, এটা যখন অফিসার ইনচার্জ তদন্তের জন্য একজন অফিসার, সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন অফিসারকে তদন্তের জন্য পাঠাবেন, উনি যদি তদন্তের সত্যতা পেয়ে থাকে, তখন অফিসার ইনচার্জ বা অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা যে অফিসার থাকবেন, উনি এটা মামলা বা এফআইআর, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফার্স্ট মানে কি, মানে হচ্ছে আইনের ভাষায় একটা কথা বলে প্রাইমা ফেসি কেস, অর্থাৎ প্রথম দর্শনের যে তথ্যটি, এই তথ্যটিকে রিপোর্ট, লিপিবদ্ধ করে দিবেন, রেকর্ডভুক্ত করে দিবেন, সেটাই হচ্ছে এফআইআর, অর্থাৎ মামলা ভুক্ত করা বা নথিভুক্ত করা, তখন এটা হবে মামলা। এবং বলছে দেখুন, এই যে আমলযোগ্য অপরাধে মামলাটি হলো, এই মামলাটি হওয়ার পরে আপনার যে আসামির পক্ষ রয়েছে তাদেরকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবেন, এবং মামলা হওয়ার পরবর্তীতে সকল ধরনের আইনি পদক্ষেপ পুলিশ তখন নিতে পারে। তাহলে আমরা বুঝলাম যে কোনটি মামলা হবে আর কোনটি জিডি হবে। এই জিনিসগুলো না বোঝার কারণে আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে। এফআইআর এটা সিআরপিসির 154 ধারা মতে, এবং পিআরবি 243 বিধি। দেখুন পিআরবি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943 এর যে 243 বিধি মতে মামলা বা এজাহার নেওয়া হয়। এইখানে বিস্তারিত ভাবে মামলা বা এজাহার সম্পর্কে বলা হয়েছে। এরপর দেখুন এই সিআরপিসির 154 অথবা 155 এই দুটাতেই জিডি জেনারেল ডায়েরি সম্পর্কে বলা আছে, এবং পিআরবির 377 বিধিতে বলা আছে। এবং শুধু তাই না, এটা পুলিশ অ্যাক্ট, পুলিশ আইনের 44 ধারাতেও এই জিডি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু আমরা যারা আম জনতা রয়েছে তাদের জন্য না, এগুলো হচ্ছে যারা আইন বিষয়ে পরীক্ষা দিচ্ছেন, আইনের পরীক্ষার্থী বা অ্যাডভোকেসি পরীক্ষা, অথবা যারা পুলিশের পদোন্নতি পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য এগুলো অবশ্যই কাজে লাগবে। এবং এখান থেকে এই যে জিডি এবং এজাহারের পার্থক্য প্রায় সময় অধিকাংশ পরীক্ষা, আইন বিষয়ে আইন সংশ্লিষ্ট অধিকাংশ পরীক্ষা কিন্তু এসে থাকে। এবং এটা সাক্ষ্য আইনের 35 ও 74 ধারা মতে আদালতে প্রাসঙ্গিক এফআইআরটা, আর এটা সাক্ষ্য আইনের 9 এবং 35 ধারা মতে আদালতে প্রাসঙ্গিক। এই কথাগুলো কিন্তু যারা জেনারেল সাধারণ থাকবে আপনাকে না বুঝতে হবে, এটা যারা আইনের বিষয় শুধু তাদের জন্য বলছি। এখন দেখুন এই যে জিডিটা, এই জিডিটা কে লিপিবদ্ধ করে, প্রথমে বলছি এটা অফিসার ইনচার্জ যিনি থাকবেন, উনি অথবা অফিসার ইনচার্জের দায়িত্বে যে অফিসারে থাকুক, শুধু কেবল উনি এটা লিপিবদ্ধ লিখতে পারেন, অর্থাৎ উনি রেকর্ড করতে পারেন, ওই যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ রেকর্ড করে। আর এই জিডিটা থানার যেই কোনো পুলিশ অফিসার, হ্যাঁ যেই কোনো পুলিশ অফিসার, ইভেন একজন কনস্টেবলও এই জিডিটা লিপিবদ্ধ করতে পারেন। এরপর দেখেন এটাতে এই যে এফআইআর যখন করবেন, ওই এফআইআর এ অবশ্যই যিনি সংবাদদাতা থাকে তার স্বাক্ষর থাকতে হবে, সংবাদদাতার অবশ্যই স্বাক্ষর থাকতে হবে। আর জিডিতে
সংবাদদাতার স্বাক্ষর না থাকলেও কোনো সমস্যা নেই, কোনো সংবাদদাতার স্বাক্ষর থাকে না। ঘটনা যখন মামলাভুক্ত হয়ে যাবে, তখন বলছে এটা যখন মামলাভুক্ত হয়ে যাবে, তখন 24 ঘন্টার ভিতরে যেই আদালতের মামলা, ওই আদালত ওই ম্যাজিস্ট্রেট বরাবর 24 ঘন্টার ভিতরে মামলাটির মূল যে নথি সেটি পাঠাতে হবে। আর জিডি যখন হবে তখন এটা সার্কেল অফিস, এএসপি অফিস 24 ঘন্টার ভিতরে ওখানে পাঠানো হয়। নির্দেশনা আসে যে এই জিডির প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে জিডি গুলো একজন অফিসারকে ইনডোর্স করে দেওয়া হয় এবং মামলাগুলো একজন অফিসারকে ইনডোর্স করে দেওয়া হয়। কোথাও কোথাও জিডি অথবা মামলা করে অবশ্যই সেই থানার যে ডিউটি অফিসার রয়েছে ওনার নাম্বার নিয়ে আসবে, এবং ওই ডিউটি অফিসারের নাম্বার কিন্তু প্রত্যেক থানায় একটাই। প্রতিদিন যিনি দায়িত্বে থাকবেন ডিউটি অফিসারের, উনি ওই মোবাইলে যত ফোন আসবে উনি রিসিভ করবে এবং ওনার কাছে তথ্য পাওয়া যায়। ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে আমি এই যে বিষয়টি অভিযোগ করেছি, আমি যেটি দায়ের করেছি, এটার দায়িত্বে কে আছেন, কাকে ইনডোর্স করা হয়েছে। এবং মামলা যখন হয়, দেখেন মামলা যখন হবে তখন কিন্তু মামলা হওয়ার পরই সাথে সাথে যিনি আয়ু থাকবেন, যিনি তদন্ত কর্মকর্তা থাকবেন, উনি সাথে সাথে তদন্ত শুরু করে দিবেন এবং এই তদন্তের জন্য কখন ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না, উনি তদন্ত করে ফেলবেন এবং উনি কোনো ওয়ারেন্ট ছাড়াই আসামিকে গ্রেফতার করতে পারবেন। কিন্তু জিডির তদন্ত করতে হলে তাহলে এই যে তদন্ত কর্মকর্তা, ওনাকে অবশ্যই ম্যাজিস্ট্রেট বরাবর তদন্তের অনুমতি নিতে হবে, আবেদন দিতে হবে। আবেদনের প্রেক্ষিতে অনুমতি পাওয়ার পরে তারপর উনি এটি তদন্ত করে তদন্ত প্রতিবেদন পাঠাবেন। যেটাকে বলা হয় নন এফআইআর প্রসিকিউশন। এখানেও অবশ্যই তিনি সাক্ষীদের সাক্ষ্য টাক্ষ্য যা আছে সবকিছু উল্লেখ করবেন এবং সর্বশেষ এটা লিখেও দিবেন যে এই ঘটনাটির সত্যতা পরবর্তীতে সাক্ষীরা প্রমাণ করিবেন। এবং দেখেন বর্তমানে জিডি কিন্তু অনলাইনের মাধ্যমে করে। আগে একটা সময় লিখিত 2 প্রস্তর বিশিষ্ট কার্বন কপিতে জিডি করা হতো, কিন্তু এখন বাংলাদেশের সব থানাতে অনলাইন ভিত্তিক জিডি, অর্থাৎ আপনি ঘরে বসে নিজেই মোবাইলের মাধ্যমে আপনি আপনার জিডি করতে পারেন। অলরেডি জিডি করার জন্য আপনাকে জিডি অনলাইন, আপনার প্লে স্টোরে গেলে জিডি অনলাইন নামে একটি অ্যাপস আছে, ওই অ্যাপসটি ডাউনলোড করার পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাবেন, দেখবেন আপনি নিজেই সবকিছু বুঝবেন। স্টেপ বাই